ঠিক আছে, তার আগে একদিন আমাদের বাসায় আসুন। বাবা বলছিল আপনাকে বাসায় নিয়ে আসতে। অনুভব ঘড়িতে টাইম দেখল, রাত 11টা বাজে। আজ অনেকগুলো কাজ ছিল। ও বলল, সবাই করে আসবে একদিন। আপনার ফ্রি থাকলে কালই চলে আসুন। দ্রুত কাজগুলো করে রাখতে চাই। ঠিক আছে, তাহলে রাখছি। আচ্ছা, গুড নাইট। গুড নাইট। কল রেখে বিছানায় শরীর এলিয়ে দিল সুনেরা। ওর ভেতরটায় শত শত প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। হুট করে নিজেকে কেমন সুখী সুখী অনুভব হচ্ছে। এদিকে সাইমের মুখ গোমরা। অনুভব সেটা খেয়াল করে বলল, কি হয়েছে? ম্যাডাম আমাকে বকা দিয়েছে স্যার। কেন? কল রিসিভ করায়। কি বলেছে? বলেছে কেন আপনার কল রিসিভ করেছি। তুমি কি বললে? আমি কিছু বলতে পারিনি। অনুভব হতাশ হয়ে চেয়ে রইল। শুরুর দিকে সাইমকে চালাক মনে হতো, অথচ এখন মনে হয় ছেলেটা আস্ত গাধা। এর কারণ আছে অবশ্য। ওই যে গার্লফ্রেন্ড হারানোর শোকে ছেলেটার মস্তিষ্কের বুদ্ধি হারিয়েছে। অনুভব বুক ভরে শ্বাস নিল। কাউকে হারিয়ে ফেলার পর মানুষের জীবনে আমূল পরিবর্তন আসে। তারও এসেছে। বাংলাদেশের মাটিতে প্লেন স্পর্শ করে গেল। সায়রার বুক কেমন হু হু করছে। ও চোখ বন্ধ করে নিজ ভূমিকে অনুভব করল। 6 বছর কিংবা তারও কিছু বেশি সময় পর দেশে পা পড়ল তার। এই 6 বছরে স্মৃতির পাতায় ব্যস্ততার পরিমাণই বেশি। লড়াই করে করে সে যে ক্লান্ত। আমিরা ওর বাহু টেনে ধরল। মিমি, উঠে পড়ো। সায়রা চট জলদি উঠে পড়ে। ওদের পেছনের শাড়িতে সিট পড়েছিল জাফরিনের। আমিরা এবার জাফরিনকে টেনিয়ে তুলল। মেয়েটা পুরো ফ্লাইটে ঘুমিয়ে কাটিয়েছে। এসে গেছি। পুরো ফ্লাইট ঘুমিয়ে পার করলে। জাফরিন আড়মোড়া ভেঙে বলল, বলিস না রে, সব ভুলে বসেছিলাম, তাই তো আগের রাতে ঘুমাইনি, আর এখন ঘুমে ছাড়ছে না। এখন চলো গাড়িতে আবারও ঘুমিও। হুম। ওরা নির্দিষ্ট নিয়ম মেনে বেরিয়ে পড়ল। সায়রার পা যেন চলছে না, কেমন যেন শক্তিহীন লাগছে। মিমি, কি হয়েছে? কিছু না, চল তোরা। এসো, তুমি পিছিয়ে পড়ো বারবার। আগে থেকে মাহিম এয়ারপোর্টের বাইরে অবস্থান করছিল। আমিরাকে দেখতে পেয়ে এক চিলতে হাসি এলো অধরে। মাহিম ভাইয়া, তুই এত বড় হয়ে গেছিস? জবাবে লজ্জা এসে ছুঁয়ে গেল আমিরাকে। মাহিম আমিরার মাথায় হাত রেখে বলল, চেনা যাচ্ছে না। চিনবে কেমন করে? তখন ছিল 12 আর এখন 18। সেটাই, পিপি কোথায়? সায়রার কথা জিজ্ঞাসা করতে করতে জাফরিনের দিকে নজর পড়ল মাহিমের। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বলা হয়নি ও জাফরিন আপু, ইতালিতে আমাদের সাথে পরিচয় হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস কেন? গোড়া নাকি? জাফরিনের এত বেশি ঘুম পাচ্ছিল যে শুরুর দিকে চোখ মেলে তাকাতেই পারছিল না। তবে শেষ কথাগুলো শুনল, তাই প্রতিবাদ করে বলল, এই ছেলে, কাকে ঘোড়া বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমালে গোড়া বলবো না? জাফরিন ফের কিছু বলার আগেই সায়রা এসে পড়ল। মাহিম এগিয়ে এসে সায়রাকে আলিঙ্গন করল। পিপি, কেমন আছো তুমি? ভালো রে, তোদের কি খবর? আর খবর, ছেড়ে গিয়ে তো ভুলেই বসেছিলে। সায়রা মলিন হাসল। ওরা আর কথা বাড়ালো না, ব্যাগপত্র গুটিয়ে চলতে লাগলো। অনুভবের গাড়িটা এয়ারপোর্টের পার্কিংয়ে এসে থামল। আজ তার লন্ডনের ফ্লাইট আছে, ওর সাথে যাচ্ছে সাইমো। আমরা কি লেট করে ফেলেছি সাইম? নো স্যার, আপনার সময়ের 2 মিনিট পূর্বেই এসেছি। ঠিক আছে, নামো তাহলে। অনুভব আর সাইম গাড়ি থেকে নেমে পড়ল। আকাশে আজ রোদ খেলা করছে, ঝকঝকে তকতকে পরিবেশ। অনুভব চোখে রোদ চশমা লাগালো। একই পাশে সায়রাদের গাড়িটাও দাঁড় করানো। সায়রা ক্লান্ত শরীরে গাড়ির কাছে আসছে। ঠিক সে সময় ফোন কল আসায় উল্টো পাশ ঘুরল অনুভব। সায়রা ওর গাড়িটা ক্রস করে নিজেদের গাড়িতে উঠে বসল। অনুভবের কথা তখনও শেষ হয়নি। সায়রাদের গাড়ি পার্কিং ছেড়ে বের হবে। হর্ন পেয়ে একটু পেছনে সরল অনুভব। একবার চাইল গাড়ির পানে। তবে গাড়ির ভেতরে বসে থাকা মেয়েটার মুখশ্রী দর্শন হলো না ওর। জ্যোতি অনেক আয়োজন করেছে। সায়রা আর আমিরার সাথে জাফরিনকে দেখে একটু অবাক হলেও ক্রমে একগাল হেসে জাফরিনকে আপন করে নিয়েছে। জাফরিনও খুব মিশুক প্রকৃতির। তবে মাঝে একটা সমস্যা হয়ে গেল। জ্যোতিকে কি বলে ডাকবে জাফরিন সেটাই বুঝতে পারছে না। সায়রাকে আপু বলে ডাকে,
এদিকে আমিরা তাকে আপু ডাকে, সেজন্য জুইও আপু ডাকে। ডাকাটাও স্বাভাবিক, ওদের বয়সের পার্থক্য অনেক বেশি তো নয়। ও একটু সমস্যাতে পড়ল। মুখ চোখ অন্ধকার। মাহিম গাড়ি পার্ক করে রেখে এসেছে। বসার ঘরে আসতে দেখলো ওর অবস্থা। জুই শরবত এনে রেখেছে। ভাইয়া শরবত দিব? না, ঘরে যাই আমি। জুই এক গ্লাস শরবত নিয়ে জাফরিনকে দিল। জাফরিন হেসে শুধালো, তোমার বিয়ে? হুম আপু। বাহ, অভিনন্দন। থ্যাংক ইউ। ওরা দুজন গল্প করছে। সায়রা তখন নিজের ঘরে অবস্থান করছে। ওর ঘরটা নিচ তালায়, অনেকদিন তালাবদ্ধ ছিল। ওরা আসবে বিধায় পরিষ্কার করা হয়েছে, তবে বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি কক্ষটির। সব আগের মতো। সায়রার বুক ভারী হয়ে আসছে। বুকশেলফে নজর পড়তে হৃদয়টা হুহু করে উঠল। একটা বইয়ে চোখ আটকে গেল ওর। বইটা হাতে নিয়ে দেখল ধুলোয় ভরে গিয়েছে। ও ধীরে ধীরে বইয়ের মলার থেকে ধুলো সরিয়ে নিল। ভেসে উঠল প্রেমানল নামটি। সহসায় ওর চিত্তে একটা ব্যথা শুরু হলো। মনে পড়ে গেল সেই স্মৃতির কথা। সম্ভবত অনুভব প্রথমবারের মতন রোজগার করে তাকে প্রেমানল বইটি কিনে দিয়েছিল। জাফরিনকে কক্ষ দেখিয়ে দিল ছুঁই। এই বাড়িতে মোট 6খানা কক্ষ রয়েছে। আমিরার ঘরটিতে এখন আমিরা থাকছে। জুইকে যে ঘর দেওয়া হলো তা মূলত গেস্ট রুম হিসেবেই ব্যবহার করা হয়। ঘরটি আজই পরিষ্কার করে দেওয়া হয়েছে। কোনো অসুবিধা হলে ডেকে নিও আমায়। ঠিক আছে। জুই চলে গেল। জাফরিন ঘরটা একটু দেখে নিল। বাড়িটা যে মধ্যবিত্তদের তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তাতে অবশ্য ওর অসুবিধে নেই। ও তো এত বিলাসিতা এমনিতেও পছন্দ করে না, তাই এখানে ওর অসুবিধা হবে না। ওর চোখে এখনও ঘুম রয়েছে, তবে এর আগে শাওয়ার নেওয়া প্রয়োজন। ও একটু জিরিয়ে নিয়ে শাওয়ার নিতে গেল। শাওয়ার শেষে যখন বারান্দায় কাপড় মেলতে এলো তখন এই সমস্ত পরিবেশ অন্ধকারে ভরে গেল। লোডশেডিং হয়েছে, অন্ধকারে ভীতি রয়েছে ওর। ও চিৎকার করে উঠল, ছুটতে লাগলো দিক বিদিক, আর মাঝে ধাক্কা খেলো কারো সাথে, যার ফলে পড়ে গেল। ফোনের ফ্ল্যাশ চালাতেই মাহিমের মুখশ্রী ভেসে উঠল। জাফরিন পা ধরে বসে আছে। পাগলের মতন ছুটেছিলে কেন? আগে ওঠাও আমায়। ওয়েট। ফোনটা পাশে রেখে জাফরিনকে টেনে উঠালো মাহিম। জাফরিনের পা ব্যথা করছে, চলতে পারছে না। আমার পা! বলে আর্তনাদ করে উঠল জাফরিন। মাহিম চোখ মুখ শক্ত করে বলল, এই ঘরে থাকতে দিয়েছে তোমায়? জাফরিন নিরুত্তর। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মাহিম হেসে বলল, মেয়ে মানুষের যত ঢং। এই ছেলে, কিসের কি বলছো তুমি? এই সামান্য ব্যথা কেউ কাঁদে নাকি? এটা সামান্য ব্যথা? তো জাফরিন কিছু বলল না, পা ধরে দেয়ালে ঠেস ধরে রইল। মাহিম পুরো হতাশ। কারেন্ট আসেনি তখনও। হাত সরাও। নিচু হয়ে কথাটা বলল মাহিম। জাফরিন অবাক হয়ে বলল, কি করবে? এই আমার পা স্পর্শ করবে না। চুপ করে থাকো। এক প্রকার অবজ্ঞা করে মেয়েটার পা স্পর্শ করল মাহিম। জাফরিন চেঁচিয়ে উঠল, ব্যথা পাবো আমি, ব্যথা পাবো। খেয়ে শুনে কার কথা? মাহিম ওর পা ধরে ঈষৎ টান দিল। এতে অবশ্য জাফরিন ব্যথা পেল, তবে ওর চেঁচানো শুনে মনে হচ্ছে কেউ খুব মেরেছে। ওর এমন চেঁচানো দেখে মাহিমের কপালে ভাঁজের সৃষ্টি হলো। এই মেয়েটা এত অদ্ভুত কেন? দাঁড়িয়ে ঘুমায়, একটুতেই কেঁদে ফেলে, এখন আবার ব্যথা না পেয়েও চেঁচামেচি করছে। না চেঁচিয়ে পা নাড়িয়ে দেখো। কে শুনে কার কথা? জাফরিন সমানে চেঁচিয়ে চলেছে। মাহিমের ইচ্ছে করছে মেয়েটার মাথায় ঠাস ঠাস করে চড় বসিয়ে দিতে। থামবে তুমি? পা নাড়িয়ে দেখো, ঠিক হয়ে গেছে। জাফরিন প্রায় কাঁদতে কাঁদতে বলল, নিজেকে ডাক্তার ভাবো নাকি? অন্তিম ক্ষণে জাফরিন অনুভব করলো পায়ের ব্যথাটা নেই, সে চলতে পারছে। মাহিম এক গাল হেসে বলল, ডাক্তার ভাবি না, আমি ডাক্তারই। জুয়ের বিয়ের কেনাকাটা করা হবে, তার জন্য সায়রাকেও যেতে হবে। সায়রা দেশে ফিরে একটু রিল্যাক্স সময় কাটাচ্ছিল, অথচ এরা সেটা হতেই দিল না। এক প্রকার জোর করে মেয়েটাকে নিয়ে যাচ্ছে। গাড়িতে বসে সায়রা বলল, তোরা কি বলতো, আমার কি আর সে বয়স আছে নাকি? আমিরা প্রতিবাদ করে বলল, মিমি সব সময় নিজেকে বুড়ো বোঝাও কেন? আশ্চর্য, তোমার 29 মাত্র। সায়রা মলিন হাসল। 29 হয়ে গেছে তার। বিষয়টা ভাবলেই কেমন গা শিউরে ওঠে। সুনেরা দুহাত ভরাট করে ড্রেস কিনেছে। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখছে, একটা মেয়ে কি করে এত ড্রেস কিনতে পারে।
সিনেরা এবার লেট হয়ে যাচ্ছে, এত ড্রেসে কি হবে? লাগবে না, কি বলো? ঠিক আছে, এবার প্লিজ আসো, আমাদের মিটিং আছে। সাইম গাড়ি নিয়ে বসে আছে। ওকে ওকে, আর একটা। কথাটা বলেই আরেকটা ড্রেস তুলে নিল সুনেরা। অনুভব ব্যাগ গুনে দেখল 13টা। প্লিজ চলো এবার। ওরা বিল পেমেন্ট করছিল। অনুভব বারবার ঘড়ি দেখছে। সুনেরা এটা ওটা বলছে, তবে কিছুই কানে যাচ্ছে না তার। ওর মস্তিষ্ক জুড়ে সময়ের খেলা। একটা সেকেন্ড প্রচণ্ড দামি তার কাছে। সায়রা ব্যাগগুলো রেখে বলল, আচ্ছা, বিলটা রেডি করবেন কাইন্ডলি। অনুভব ফোনে মগ্ন ছিল। কণ্ঠটা শুনে নজর ফেরালো। সায়রাও নজর ঘুরিয়েছিল। দুজনের চোখাচোখি হলো। অনুভব চলো। সুনেরা খুব সুন্দরভাবে অনুভবের হাতটা ধরে নিল। সায়রা দ্রুত নজর সরিয়ে বলল, বিলটা রেডি করুন, আমি আসছি। সমস্ত রাস্তা মাথা ব্যথার ছুতোয় চোখ বন্ধ করে রইল সায়রা। অনুভবকে চিনতে তার অসুবিধা হয়নি। ছেলেটার গঠনে অনেক পরিবর্তন এসেছে, তবে মানুষটা তো বদলে যায় না। সায়রা 1 সেকেন্ডেই চিনে নিয়েছে। অনুভব কিছুটা অন্যমনস্ক ছিল। সাইম গাড়ি ড্রাইভ করছে, সেটা দেখে বলল, এনি প্রবলেম স্যার? আপনার শরীর খারাপ? মিটিং ক্যান্সেল করব? না সাইম, মিটিং ক্যান্সেলের দরকার নেই। কথাটা বলে জানলা দিয়ে বাইরে তাকালো অনুভব। মৃদুমন্দ হাওয়া এসে ছুঁয়ে গেল মুখশ্রী। অনুভব চোখ বন্ধ করল। ভেসে উঠল অতীতের স্মৃতি। সায়রার বলা কথাগুলো অনুভবের উপর ভীষণ প্রভাব ফেলল। মানুষ তার ভালোবাসার মানুষের থেকে প্রত্যাখ্যানে যেমন কষ্ট পায়, ঠিক তেমনই কষ্ট পায় যখন মানুষটার থেকে ছোট হতে হয়। সায়রা বলেছিল অনুভব অলস একটা ছিল, তাকে কিভাবে ভরসা করবে। এই বিষয়গুলো ওর ঘুম কেড়ে নিল। ও সব ছেড়ে দিল। নিজের ভেতর জেদ হলো। নিজেকে পরিবর্তন করার প্রয়াসে ছেলেটার মস্তিষ্ক তপ্ত হতে উঠেছিল। এতটা পরিশ্রম করতে হতো ওর, তবু ও থেমেছিল না, নিজেকে গড়ার চেষ্টা করেছিল। 3 মাসে বেশ পরিবর্তন করে ফেলল নিজেকে। তারপর যখন সায়রার সাথে যোগাযোগ করতে গেল, তখন শুনল মেয়েটা দেশে নেই, চলে গিয়েছে। অনুভব তখন পাগল প্রায়। সায়রা চলে গেল, একবার বলল না তাকে, সুযোগ দিল না কোনো। এই বিষয়গুলো অনুভবের ভেতর ক্রোধের সৃজন করল, নিজেকে আঘাত করল। তারপর ধীরে ধীরে সুস্থ হলো, নিজেকে বোঝালো, পরিবর্তন করলো নিজেকে। সেই হ্যাংলা অলস অনুভব হয়ে উঠল ভীষণ পরিশ্রমী, বলিষ্ঠ। গাড়ির ব্রেক ধরায় ধ্যান ফিরল অনুভবের। সাইম লুকিং গ্লাসে স্যারকে দেখে নিয়ে শুধালো, স্যার মিটিং ক্যান্সেল করি? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। না সাইম, ঠিক আছে। সাইম চেয়ে রইল অনুভবের দিকে। 6 বছরেরও বেশি সময় ধরে মানুষটাকে দেখে আসছে সে। একটু হলেও মন পড়তে পারে। সুনেরার সাথে বিজনেস শুরু করেছে অনুভব। মেয়েটার গুণ ওকে মুগ্ধ করে। দুজনের আজ এক মিটিং রয়েছে। ওরা খুব দ্রুত নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, তার জন্য মার্কেটিং টিম করা হবে। কিভাবে কোনটা করবে সেটার জন্যই ছিল আজকের মিটিং। অনুভব পুরো মিটিং ভীষণ মনোযোগে করেছে। যদিও কোথাও কোথাও মনটা থমকে গিয়েছে, তবু সে সর্বোচ্চ চেষ্টায় মিটিং শেষ করলো। রুমে এখন সাইম, অনুভব আর সুনেরা। 3 জনই বসলো চেয়ার টেনে। কেউ কোনো কথা বলছে না। সবার এমন অবস্থা দেখে সুনেরা বলল, কফি খাবে? অনুভব নাকচ করতে গিয়েও হ্যাঁ বলে দিল। সাইম হাসি হাসি মুখে বলল, তাহলে আমি খাবো। ওকে। সুনেরা চলে গেল। সাইম আর অনুভব বসা এখন। এক পর্যায়ে অনুভব বলল, একটা কথা বলবে সাইম? জি স্যার। ওদের কেন এত কষ্ট দেয়? প্রশ্নেই থমকে গেল সাইম। অনুভবের দিকে তাকিয়ে দেখল ছেলেটা সমানে ঘামছে। কি হয়েছে স্যার? শরীর খারাপ? শরীর খারাপ হলে তো চিন্তা হতো না সাইম, খারাপ তো মন। কথার আগামাথা সাইমের বোধগম্য হলো না। সে চেয়ে রইল ভ্যাবলার মতন। ততক্ষণে কফি নিয়ে এসেছে সুনেরা। হাবুলের মতন না তাকিয়ে ধরো। কথাটা সাইমকে বলল সুনেরা। ও প্রায় লাফিয়ে কফি কাপ ধরল। অনুভব বুক ভরে শ্বাস নিয়ে বলল, শুনেছি তুমি কখনো কাউকে কফি বানিয়ে খাওয়াও না, আজ কেন বানালে? কথাটা ভুল। স্পেশাল মানুষ হলে বানিয়ে খাওয়াতে অসুবিধা নেই। কথাটা পৃষ্ঠে আরও কিছু বলতে পারত অনুভব, তবে বলল না। ওর ভালো লাগছে না তেমন। ও কফি কাপ তুলে নিয়ে চুমুক বসালো। তবে সত্য, মনের দ্বন্দ্বে কফির স্বাদ কেমন পানসে লাগছে। এত এত শপিং করা হয়েছে, সেগুলোই মেলে দেখানো হচ্ছে।
এদিকে সায়রার মন ভালো নেই, তার দৃষ্টিতে উদাসীনতা। যুথি সবার জন্য চা নিয়ে এলো। যে যার কাপ তুলে নে তো। সবাইকে কথা বলে সায়রার কাপটা তুলে নিল যুথি। পাশে বসে বলল, তোর মন খারাপ? সবাই মনোযোগ দিয়ে জামা কাপড় দেখছে, তাই কথাটা শোনেনি। সায়রা মৃদু সুরে জবাব দিল, না ভাবি। তোকে কেমন অস্থির দেখাচ্ছে? তাই? হুম। সায়রা চট করে ফোনটা বের করলো, ক্যামেরায় নিজেকে দেখে নিল। ঠিকই আছে ভাবি। না ঠিক নেই, শপিং থেকে ফিরেই এমন হয়ে গেছিস। ও কিছু বলল না, কথা এড়াতে চায়ের কাপ তুলে নিল, চুমুক বসালো। চা ভালো হয়েছে। ভাইয়া কোথায়? বাজারে গেল, কাজের চাপ খুব, একা সামাল দিচ্ছে। রাতে লিস্ট করবো নে, সবাই মিলে করলে এতটা চাপ হবে না। তুই কথা ঘোরাচ্ছিস? না ভাবি। আমি বুঝতে পারি সায়রা। সায়রা আবার চুপ। যুথি ওর কাছে ঘেঁষে বসলো। কি হয়েছে? সায়রার ভেতরটা আনচান করে উঠল, কেঁপে উঠল শরীর। বল কি হয়েছে? অনুভবকে দেখলাম ভাবি। যুথি চুপ হয়ে গেল। সায়রা ভাঙা কণ্ঠে বলল, দেশে না এলে ভালো হতো ভাবি। সব সময় পালিয়ে বাঁচা যায় না সায়রা। ও জবাব দিতে পারল না, দুটো চোখ জ্বলতে শুরু করেছে। কলিং বাজাই যুথি চলে গেল। সায়রা জানলা দিয়ে বাইরে তাকালো। আকাশ পরিষ্কার নয়, মেঘ দেখা যাচ্ছে, আর মেঘের বুক ভেদ করে উকি দিচ্ছে চাঁদ। বাড়িতে এত বছর পর বিয়ে, তাই সব রকমের অনুষ্ঠানই করা হবে। আজ মেহেদির অনুষ্ঠান, ছেলেপক্ষ থেকেও কিছু মানুষজন আসবে। পুরো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বাড়ি থেকে একটু দূরের সেন্টারে। এরকম অনুষ্ঠানে অনেক দিন পর থাকছে সায়রা। আজ তার মন ভীষণ ফুরফুরে। সে বসে বসে মেহেদির ডালা সাজাচ্ছে। ভিডিও করা হবে। আয়োজন ছোট হোক, তবে স্মৃতিরা তোলা থাক। আমিরা আর জাফরিন ঘুরঘুর করে সব দেখছে, লাইটিং ঠিক আছে কিনা, ফুলগুলো তাজা কিনা। এসব দেখতে দেখতে নজরে এলো কিছু ফুল শুকিয়ে গেছে। আমিরা চেঁচিয়ে উঠল, এখানে শুকনো ফুল দিয়েছে কেন? আশেপাশে সবাই ব্যস্ত। আমিরা হতাশ হয়ে বলল, তুমি থাকো, আমি এই ফুলগুলো সরানোর ব্যবস্থা করি। আমিরা চলে গেল। জাফরিন এখন একা। ও একাই চারপাশ ঘুরতে লাগলো। সেন্টারের মাঝে ফোয়ারা আছে, সেখান থেকে পানি নামছে ক্রমাগত। জাফরিন সেদিকে এগোলো। ফোয়ারার কাছে এসে পানি স্পর্শ করলো। শীতল পানি হাত ছুঁয়ে যেতেই এক চিলতে হাসি এলো অধরে। একা হাসছো কেন? মাহিমের কথায় ভ্রু কুঞ্চিত করে রইল জাফরিন। এসে থেকে ছেলেটার সাথে ওর বনি বনা হয় না, বারবার ঝগড়া লেগে যায়। হাসতে মানা নাকি? রামগরুর ছানা হয়ে থাকলে অবশ্যই হাসতে মানা। তোমার সমস্যা কি বলো তো? আমার হুম। কোনো সমস্যা তো নেই। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকো। তাই আমি তোমার পেছনে লেগে থাকবো কোন দুঃখে? কোন দুঃখে সেটা তো জানি না, তবে তোমায় সুবিধার লাগে না। কেন লাগে না? তোমার দৃষ্টিতে অশ্লীল কিভাবে সেটা তো তুমি জানো। আমি জানি। আচ্ছা তাহলে একটু জেনে নিই। কথাটা বলে মাহিম সামনে এগোলো। জাফরিন ভীতু মেয়ে নয়, সে ওভাবেই দাঁড়িয়ে আছে। ও ভেবেছিল এতে করে মাহিম পিছিয়ে যাবে, তবে তেমনটা হলো না। মাহিম বড় অসাধ্য এক কাজ করে ফেলল। জাফরিনের নিকটে এসে একদম গালে চুমু খেলো। ছেলেটার উষ্ণ ঠোঁট গাল ছুঁয়ে যেতে জাফরিনের সমস্ত শরীর শিরশির করে উঠল, জমে গেল বরফের মতন। মাহিম এক চিলতে হাসি রেখে বলল, এমন অশ্লীল হয়ে যদি চুমু খাওয়া যায় তবে কেন অশ্লীল হবে না? সায়রা মেহেদির ডালা নিয়ে বের হচ্ছিল, অমন সময় দেখতে পেল অনুভব দাঁড়িয়ে। ওর পা থমকে গেল। অনুভব দৃষ্টি ফেরাতে মেয়েটাকে নজরে ঠেকল। সুন্দর একটা শাড়ি পরেছে সায়রা, উজ্জ্বল তাকে মানানসই মেকআপের ছোঁয়া, লিপস্টিক সামান্য ছড়িয়ে গিয়েছে। অনুভব চট করে কাছে এসে দাঁড়ালো। ছেলেটা যেমন লম্বা তেমনই বলিষ্ঠ। বরাবরের মতোই সায়রার মাথাটা অনুভবের বুক বরাবর হলো। এতে করে দুজনের মাঝে বেশ দূরত্বের দেখা মিলল। সায়রার দৃষ্টি এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে। কিভাবে কি বলবে বুঝতে পারছে না। অসহায় লাগছে, অস্বস্তি হচ্ছে। ওর অস্বস্তি আরেকটু বাড়াতে সামান্য ঝুঁকল অনুভব। এতে করে ছেলেটার ত্বকের উষ্ণতা, পারফিউমের ঘ্রাণ স্পষ্ট নাকে এসে ধরা দিচ্ছে। সায়রার বুকের ভেতর ধিম ধিম করল।
ওর সমস্ত দেহ আন্দোলিত হলো। অনুভবের কণ্ঠটা শোনা গেল এবার। তুমি আমায় অনেক কষ্ট দিয়েছো সায়রা, অনেক বেশি কষ্ট দিয়েছো। আই হেট ইউ সায়রা, আই জাস্ট হেট ইউ। কথাটা বলে অনুভব চলে গেল। সায়রার হাতে থাকা ডালা পড়ে গিয়েছে, চোখ দুটো ঈষৎ জ্বালা করছে। ঘৃণা পাওয়া কি স্বাভাবিক না? তবে দু চোখ বেহায়ার মতন কাঁদছে কেন? জাফরিন হতভম্ব। মাহিম এটা কি করে গেল? ওর মস্তিষ্ক খালি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না কিছু, ভীষণ অস্বস্তি হচ্ছে। আমিরা এসে দেখলো অন্যমনস্ক হয়ে বসে আছে জাফরিন। এই জাফরিন আপু। মেয়েটার বাহু টেনে ধরল আমিরা। জাফরিন তাকালো, দৃষ্টিতে অসহনীয় ব্যথা। চলো না আমরা মেহেদি পরে আসি। আমি দিব না রে আমিরা, তুই যা। না, তোমায় যেতে হবে, প্লিজ চলো আপু। টেনে জাফরিনকে নিয়ে গেল আমিরা। মেহেদি পড়ালো, কিন্তু ওর মনোযোগ নেই এখানে। ও বরং চেয়ে রইল গভীর দুটো চোখে। মাহিমের চোখের দৃষ্টি, ঠোঁটের দুষ্টুমি সব মনে হতেই শিউরে উঠল শরীর। মেহেদি তখন প্রায় শুকিয়ে এসেছে। মাহিমকে দেখা গেল ফোনে কথা বলছে। আলগোছে ওর সামনে এসে দাঁড়ালো জাফরিন। মেয়েটাকে দেখে কল রাখলো, দৃষ্টি ফিরিয়ে শুধালো, কি? তখন ওটা কি করলে? চুমু খেয়েছি। এটা ফাজলামি নয় মাহিম। তোমার মনে হয় আমি ফাজলামি করেছি? তবে আমি সিরিয়াস হয়ে চুমু খেয়েছি। তোমার মাথা খারাপ? মাথা খারাপ কিনা জানি না, তবে তোমাকে না পেলে পাগল হয়ে যাব। জাফরিনের ইচ্ছে করলো ছেলেটার গালে ঠাস করে দুটো চড় বসিয়ে দিতে। এ ছেলে নিজেকে কি মনে করে? মাহিম, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো প্লিজ। স্বপ্ন তো ঘুমিয়ে দেখতে নেই জাফরিন, ঘুমিয়ে দেখলে সেটা বাস্তব হবে কেমন করে? জাফরিন বিহবলের মতন তাকিয়ে রইল। এদিকে মাহিমের ঠোঁটে জোড়া হাসি। সাইম গাড়ি বের করলো। অনুভব এখনই বের হবে। ও প্রায় উঠে যাচ্ছিল, সে সময় সুবর্ণ এসে বলল, স্যার এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি। আমার একটু তাড়া আছে সুবর্ণ। আপনি বলেছিলেন পুরো সময়টাই থাকবেন। আজ হলো না, অন্য এক সময় হবে। সুবর্ণকে আলিঙ্গন করলো অনুভব, তারপরই বেরিয়ে পড়ল। সুবর্ণ চেয়ে রইল গাড়িটার পানে। সে খুব সাধারণ ঘরের ছেলে। পড়াশোনা চালানো কষ্টসাধ্য ছিল, তখনই অনুভবের অফিসে চাকরিটা পেল। সে সময় চাকরিটা পেয়ে ওর মনে হয়েছিল পৃথিবী বুঝি স্বর্গ হয়ে গেছে। আসলে সাধারণ মানুষগুলো এমনই হয়, এদের চাওয়া পাওয়া খুবই সামান্য। সায়রার চোখে ঘুম নেই। অনুভবের কথাগুলো খুব বেশি প্রভাবিত করলো তাকে। রাগে দুঃখে কাঁদলো কতক্ষণ, তারপর ঠিক করলো ছেলেটার সাথে সরাসরি কথা বলবে। তাকে কিভাবে কষ্ট দিয়েছে সায়রা? সে কি প্রণয়ের স্বপ্ন দেখিয়েছিল? দেখায়নি তো। তাহলে তাহলে কিসের এত ঘৃণা? অনুভব মাত্রই শাওয়ার শেষ করলো, এসে দেখলো ফোন বাজছে। নাম্বারটা পরিচিত না। ও কল রিসিভ করতে ও পাশ থেকে গমগমে কণ্ঠে সায়রা বলল, তোমার সমস্যা কি অনুভব? কেন ঘৃণা করো আমায়? আমার দোষ কি? তোমাকে প্রত্যাখ্যান করাই কি আমার দোষ? মেয়েটার কণ্ঠে তেজ রয়েছে, কমেনি। অনুভব একবার হেসে নিল, তারপর আরশির সামনে এসে দাঁড়ালো। অত্যন্ত সুপুরুষ লাগছে নিজেকে। মনে মনে সে নিজেই নিজের সৌন্দর্যে মুগ্ধ হলো। আমি এত সহজে কারোর সাথে কথা বলি না সায়রা। আমার মাসিক আর হিসাবে প্রতি মিনিটে 200 টাকা করে রোজগার। তোমাকে 5 মিনিট সময় দেব, অর্থাৎ 1000 টাকা পাওনা থাকবে। যদি রাজি থাকো তাহলে কথা কন্টিনিউ করা যেতে পারে। ছেলেটার কথায় আকাশ সম বিস্মিত হলো সায়রা। অনুভব শীতল কণ্ঠে বলল, অলরেডি 1 মিনিট খরচ হয়ে গেছে, 200 টাকা পাওনা রইল। সায়রার ইচ্ছে করলো ছেলেটাকে কিছু খারাপ ভাষায় গালি দিতে, তবে সেটা করলো নাও। কল রেখে দিল। তারপর ভাবতে লাগলো এই অনুভব আর 6 বছর আগের অনুভব, ঠিক কতটা পার্থক্য দুসময়ের মাঝে। কল কেটে দেওয়ায় হেসে ফেললো অনুভব। ইচ্ছে করে এমনটা করেছে সে। ও আরশির সামনে এসে নিজের চুলগুলো হাত দিয়ে সেট করে নিল, গায়ে পারফিউম দিয়ে তারপর ঘুমোতে এলো। তবে ঘুম হলো না। মেয়েটা তার ঘুম কেড়ে নিয়েছে। কল দিয়ে একদমই উচিত করেনি। অনুভব হলুদের অনুষ্ঠানে আসেনি। সায়রার মনে হয়েছিল তার জন্যই আসেনি, তবে বিষয়টা তেমন না। ছেলেটার কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারেনি। কিন্তু আজ এসেছে, বেশ সেজে এসেছে। তাকে দেখতে রূপকথার রাজকুমারের মতন লাগছে। অধিক লম্বা হওয়ায় আকর্ষণ বেশি বাড়ছে। সায়রা আজ শাড়ি পরেছে। অনুভবকে দেখে ঠোঁট কামড়ে চেয়ে রইল। ছেলেটা এত বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন? বয়স যেন বাড়ছে না, কমছে।
এদিকে জাফরিন হতাশ। মাহিম ছেলেটা তাকে বিরক্ত করছে। আজ একদম তিনি সবার থেকে আড়ালে নিয়ে এসেছে। এখন দুজনের মুখশ্রীর মাঝে দূরত্ব বেশি নেই। মাহিম এক চিলতে হাসি রাঙিয়ে বলল, কি সমস্যা তোমার? সমস্যা তো তোমার, মাথা খারাপ কোথাকার। ছেলেটাকে ঠেলে বের হতে নিল জাফরিন, তবে পারল না। স্বাভাবিকভাবে ওর শক্তি কম। ও অসহায় বোধ করলে কটমট করে তাকালো। এই তেজের জন্য এত ভালো লাগে। বাদরামও শুরু করেছো? এসবের কোনো মানে হয় মাহিম? আমি এরকম মজা পছন্দ করি না। তোমার কেন মনে হয় আমি মজা করছি? তুমি সিরিয়াস? হুম। পরপর জবাব দিয়েছে মাহিম। ওর আচরণে অনেক কিছুই পরিষ্কার। জাফরিন বুক ভরে সমীরণ টেনে নিল। তুমি কি জানো আমি তোমার থেকে 1 বছরের বড়? জানি। তাহলে এমন কেন করছো? না করার কি আছে? তোমাকে বুঝিয়ে লাভ নেই। জানি যখন, তবে গ্রহণ কেন করছো না? জাফরিন ওকে পাত্তা দিল না। অনেকটা জোর করে চলে এলো। তবে ওর যে ভীষণ মন খারাপ করছে। জুইকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সকাল থেকে জুথির কান্না শুরু হয়েছে। এতদিন মেয়ে বিদায়ের জন্য পাগল হয়েছিল, আর এখন কান্নাকাটি করে যাতা অবস্থা। ওর এমন অবস্থা দেখে সায়রার খারাপ লাগে, তবে করার কিছু নেই। মেয়েদের যে বিদায় দিতেই হয়। এদিকে মারুফ কিন্তু একদমই শোক দেখাচ্ছে না, বরং উত্তেজনা নিয়ে কাজ করছে। অথচ সায়রা স্পষ্ট বুঝতে পারে ভাইয়ের হৃদয়টা জ্বলে যাচ্ছে। ভাইয়া, ব্যস্ত ভঙ্গি তাকাচ্ছিল মারুফ। সায়রা ডাকে ফিরে এলো। হ্যাঁ বল। তুমি একটু রেস্ট করো ভাইয়া। রেস্ট কি করবো রে, এখন তো রেস্টের সময় নেই। কত কাজ বল। সায়রা দু চোখ ভরে ভাইকে দেখতে থাকে। মানুষটার বয়স হয়েছে সংখ্যায় সায়রার থেকে 15 বছরের বড়। 44-এ পা দেওয়া মারুফ যেন মাত্র কদিনই বয়সের ভার অনুভব করছে। অথচ আগে এমনটা মনে হয়নি। মাহিম পাশ দিয়ে যাচ্ছিল। সায়রা ডেকে বলল, ভাইয়ার রেস্টের প্রয়োজন। কি কাজ যেন বাকি আছে, একটু দেখো তো। মাহিম চলে গেল। মারুফ আর সায়রা নীরবে পথ চলছে। ক্লান্ত হয়ে আছে মুখশ্রী। ভাইয়া, মেয়েদের তো বিদায় দিতেই হবে, তাই না? মনকে ভাঙতে দিও না। ভাঙতে দিচ্ছি না রে। সেটা ঠিক আছে, তবে তুমি যে ভিতরে কষ্ট পুষে রাখছো ভাইয়া। মারুফের যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। দু চোখ টলমল করছে। সায়রার মাথায় হাত রাখলো। মাত্র 21 বছর বয়সে বাবা হয়েছিলাম। মাহিমকে কোলে নিয়ে কেঁদে ফেলেছিলাম। তার ঠিক 2 বছর পরেই জুইয়ের জন্ম। তখন এতটা আবেগ কাজ করেনি। পরিবার টানার চাপে মেয়েটার যত্ন নিতে পারিনি। এখন মনে হচ্ছে বড় ভুল হয়ে গেছে। হৃদয়ে ক্ষত করে মেয়েটাকে বিদায় দিতে হবে। এই যন্ত্রণা কেমন করে সইব রে বোন, কেমন করে সইব? একেবারে হাউমা করে কেঁদে ফেলল মারুফ। ভাইয়ের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল সায়রা। ভাঙা কণ্ঠে বলল, জুই অনেক সুখী হবে ভাইয়া, অনেক বেশি সুখী হবে। তোড়জোড় চলছে। বরপক্ষকে খাওয়া দাওয়া করানো হবে। সায়রা ভীষণ ব্যস্ত। চারপাশ থেকে ব্যস্ততা ওকে চেপে ধরেছে। ও নিজের রোস্টার প্লেট তুলে নিল। সামনের টেবিলে সার্ভ করতে লাগলো ক্রমাগত। সার্ভ করার এক পর্যায়ে একটা কণ্ঠ শোনা গেল, একটা রোস্ট কেন? মেয়ের পক্ষের বুঝি হাত ভারী? কণ্ঠটা অনুভবের। সায়রা ব্যস্ততায় তাকে খেয়াল করেনি। ওয়েটারগুলো কোথায় পড়ে আছে কে জানে। বাড়ির মানুষগুলোকেই সার্ভ করতে হচ্ছে। কি হলো, আরেকটা রোস্ট দাও। সায়রা রোস্ট দিল। অনুভবও তৃপ্তি নিয়ে খাচ্ছে। ছেলেটার আচরণ এত অবাক করে সায়রাকে। মাহিম ছুটে এসে বলল, পিপি, সব নবাবের দল বাইরে গিয়ে সিগারেট টানছে। এখন কি সিগারেট টানার সময়? আশ্চর্য লাগে। সবাইকে ডেকে নিয়ে আয়। মাহিম ফের ছুটল। ছেলেটার উপর দিয়ে আজ বিশাল ধকল যাচ্ছে। জাফরিন অলস ভঙ্গিতে চেয়ারে বসে দেখছে সব। ওর শরীর টানছে না। মাহিম ছেলেটা মস্তিষ্কে ঝামেলা সৃষ্টি করেছে। আমিরা গিয়ে সুবর্ণের ছবি তুলে এনেছে। সেটাই দু চোখ ভরে দেখছে জুই। ছেলেটার সাথে হুট করে প্রণয় ঘটে গেল। সব কেমন দ্রুত ঘটে যাচ্ছে। জুইয়ের চোখ ছলছল দেখে আমিরা শুধালো, কান্নাকাটি করে মেকআপ নষ্ট করলে হবে? শেষে তোমার বর পাত্তাই দিবে না। ওর কথায় হাসলো জুই। চোখের জল মুছে নিয়ে বলল, দিবে না, না দিলে মেরে ফেলবো না। ভাইয়া খুব ভালো, তাই না? খুব ভালো, আমার ভীষণ যত্ন করে জানিস।
সারাটা জীবন মধ্যবিত্ত হয়ে ভেবেছি স্বামীর সংসারে অনেক বেশি বিলাসিতা করব, তবে শেষমেশ এমন একজন মানুষের প্রেমে পড়লাম যে কিনা খুব সাধারণ, কিন্তু বিশ্বাস কর এক চুলো আফসোস নেই। ও যখন ঘামে ভিজে চুপচুপে হয়ে দেখা করতে আসতো তখন আমার মনে হতো পৃথিবীর সব থেকে মূল্যবান মানুষ আমি। বৃষ্টিতে ভিজে এগিয়ে দিত, নিজে ভিজে আমাকে শুকনো রাখতো, তখন আবার কান্না পেত, ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে হতো। একটা মানুষ যে কিনা নিজের সবটুকু ভালোবাসা আমায় দিয়েছে, তাকে না ভালোবেসে পারা যায় বল? কথাগুলো বলতে বলতে জুঁয়ের দু চোখ ভিজে উঠল। আমিরার চোখে মুখে খুশির মেলা বসেছে। জুঁই আপুর ভালোবাসার কথা শুনে তার ভালো লাগছে। স্মরণ হচ্ছে নিজের পছন্দের ব্যক্তিটি। ইস, কতদিন হয় দর্শন হয় না। অনেকটা তাড়াহুড়োতেই জুঁয়ের বিয়েটা হয়ে গেল। মেয়ে বিদায় দিতে এসে জুথির অবস্থা প্রাণ যায়। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে সে। প্রথম দিকে সকলে চোখের পানি ফেললেও এখন সব অতিরিক্ত লাগছে। 1 ঘন্টা ধরে মেয়েকে চেপে ধরে কেঁদে চলেছে জুঁই। মারুফও বিরক্ত। শোক তো তার হৃদয়েও আছে, তাই বলে মেয়েকে ধরে রাখলে চলবে? স্ত্রীকে এক প্রকার টেনে সরিয়ে নিলেন তিনি। জুথির অবস্থা ভালো না, তাই মেয়ে বিদায়ের দায়িত্ব পড়ল সায়রার ঘাড়ে। ও সমস্ত নিয়ম মেনে মেয়ে বিদায় দিল। জুঁই গাড়ির ভেতর উঠে বসেছে, দু চোখ ছলছল করছে। সায়রা ওর কাছে এসে কপালে চুম্বন করল, আদুরে হাতে গাল ছুঁয়ে বলল, দোয়া করি অনেক বেশি ভালো থাক তুই, তোর সংসারে সমস্ত সুখ এসে পড়ুক। পিপির হাতটা জাপটে ধরল জুঁই। ছলো ছলো নয়নে চেয়ে রইল। তোমার দোয়া যেন ফলে যায় পিপি, সব যেন ঠিক হয়ে যায়। মাহিমের হৃদয় ভেঙে যাচ্ছে। 2 ভাই বোন পিঠাপিঠে হওয়াতে জীবনের অনেক সুন্দর স্মৃতি রয়েছে, তাই দুঃখটা তার একটু বেশি। সেই দুঃখ আড়াল করতেই দূরে এসে দাঁড়িয়েছে, ক্রমাগত শ্বাস নিচ্ছে। জাফরিনও এসেছে পিছু পিছু। বিষয়টা একেবারে অনিচ্ছাকৃতভাবে। খেয়াল হওয়ার পর চলে যেতে চাইছিল, তবে মাহিমের কণ্ঠটা শুনতে পেয়ে পা থমকে গেল। মাহিম এগিয়ে এসে জাফরিনের মুখোমুখি হলো। কোনো রকম ভনিতা ছাড়াই জাপটে ধরল মেয়েটিকে। জাফরিনের সমস্ত শরীর আন্দোলিত হলো। ও চেয়েও পারল না ছেলেটাকে নিজের থেকে আলাদা করতে। অনেকদিন পর তৃপ্তি নিয়ে খেয়েছে অনুভব। এতগুলো বছর ধরে ঘাস পাতা চিবিয়ে খেয়েছে, অথচ আজ 2টো রোস্ট অকপটে পেটে চালান করে দিল। অনুভব খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকটায় আরাম করে বসেছিল। এদিক দিয়ে মেয়ে বিদায় হয়ে গেছে। ওর সামনে এসে দাঁড়াতে মিষ্টি এক সুবাস অনুভব হলো। বুক ভরে সেটা গ্রহণ করলো সায়রা। অনুভব বলল, ভালো কথা, 200 টাকা দাও। সায়রা অবাক না হয়ে পারল না। ও বলল, 1 মিনিট ফোনে কথা বলার জন্য 200 টাকা চার্জ করছো, আর এখন যে সামনে বসে আছো? দারুণ কথা মনে করালে। ওয়েট, সময় কাউন্ট করছে। অনুভব ঠিকই ঘড়ি দেখল, তারপর হেসে বলল, টাকা বের করো। ছেলেটার কথায় ঠোঁট কামড়ে চেয়ে রইল সায়রা। তবে অনুভব নাছোড়বান্দা। সায়রাকে টাকা বের করতে হলো। সে ব্যাগ থেকে 500 টাকা বের করতেই সেটা টান দিয়ে নিয়ে নিল অনুভব। কোনো কথা ছাড়াই পকেটে চালান করে দিয়ে বলল, রোস্টের স্বাদ ভালো ছিল। সায়রা কিছু বলল না। ও অনুভবকে দেখে অবাক হয়। এইভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়লে নাকি? 30 বছর বয়সী একজন পুরুষ মানুষের মাঝে প্রেমে পড়ার মতন কিছু দেখছি না আমি। 30 বছর বয়স বলে অপমান করলে? ধরে নিতে পারো। তোমার বয়সের হিসেব আছে? সায়রা সরল চোখে তাকালো। তার কিছু বলার নেই। অনুভব একগাল হেসে বলল, সায়রা, 29 বছর বয়সী নারী তুমি, অথচ আমার কাছে অসম্ভব সুন্দরী। অনুভবের সরল স্বীকারোক্তি। ছেলেটার চাহনিতে ভালোবাসা মিশে আছে। সায়রার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অনুভব বিদায় জানাতে বলল, একবার বলে যেতে পারতে, তোমার জন্য চরম চরম অপেক্ষা করতে পারতাম আমি। তবে তুমি অবহেলা করলে, অনেক বেশি কষ্ট দিলে সায়রা। আই হেট ইউ সায়রা। শেষ কথায় সায়রার চোখে জল চলে এলো। ওর ভাঙা কণ্ঠটা শোনা গেল, আমাকে ঘৃণা করো ঠিক আছে, তবে সেটা বারবার কেন বলো অনুভব? কেন কষ্ট দাও আমায়? আমায় কষ্ট দিয়ে তোমার কি কষ্ট লাঘব হয়? অনুভব উত্তর করল না। সায়রার 2 চোখ নোনা জল ছেড়ে দিয়েছে। ছেলেটা যখনই ঘৃণার কথা বলে তখনই বুকের ভেতরটা তপ্ততায় মেখে যায়। কি এক শোক নামে বুকের ভেতর। কেন এই ছেলেটাকে এত বেশি মনে পড়ে তার? জ্বরে পড়ল সায়রা।
সেদিন রাতে হাড় কাঁপুনি দিয়ে জ্বর এলো তার। তবে মেয়েটা ডাক্তার দেখাবে না, ওষুধও খাবে না, এমনিই থাকবে বলে ঠিক করলো। নিজের সেই ছোট্ট ঘরটায় দরজা আটকে বসে রইল। মাহিম সমস্ত সন্ধ্যা বাইরে কাটিয়ে এসেছে, ফিরল রাত 11টায়। তখন এসে খবরটা পেল, এসে পিপির দরজার কাছে নক করলো। সায়রা ভেতর থেকে জবাব দিল, আমি ঠিক আছি, তোরা বেশি চিন্তা করছিস। আমাকে একটু দেখতে দাও পেপি, আমি একটু দেখি তোমায়। ডাক্তারগিরি দেখাতে হবে না, তুই ঘরে গিয়ে রেস্ট নে। তাহলে ডাক্তার হয়ে কি লাভ হলো যদি ঘরের লোকের চিকিৎসা না করতে পারি? সায়রা জবাব দিল না। তার কান্না পাচ্ছে শুধু, সে অনবরত কেঁদেই চলেছে। ওর এই কান্নাটা সব থেকে বেশি বুঝতে পারলো আমিরা। মেয়েটার সাথে সব থেকে বেশি সময় সেই কাটিয়েছে। 6 বছর আগে ছোট ছিল বিধায় অনেক কিছুই ধরতে পারেনি। তবে এখন তো সে বড় হয়েছে। বিষয়গুলো মনে হলে ওর বারবার মনে হয় সামথিং ইজ রং। এই চিন্তা থেকে সে অনুভবকে কল করে বসল। ছেলেটার সাথে অনুষ্ঠানে আজ দেখা হয়েছিল, নাম্বারটা নিয়ে রেখেছে। আমিরার কণ্ঠটা শুনতে পেয়ে হাসল অনুভব। কি ব্যাপার মিষ্টি বন্ধু, এই মাঝরাতে একেবারে হুট করে কল করলে যে? দুষ্টু বন্ধু, তুমি মিমিকে কি বলেছ? কি বলেছি বলতে? তার খুব জ্বর হয়েছে, কাউকে সামনে যেতে দিচ্ছে না, ওষুধ খাচ্ছে না। অনুভব চুপ করে রইল। আমিরা মন খারাপে সুর টেনে বলল, মিমি কেঁদেছে অব্দি। এর সাথে আমার কি সম্পর্ক মিষ্টি বন্ধু? সেটাই তো জানতে চাচ্ছি। সে কি বলেছে? আমার জন্য তার শরীর খারাপ হয়েছে? বলেনি। তাহলে? আমার মনে হয়েছে। অনুভব গলার স্বরটি সামান্য কঠিন করে বলল, তোমার মিমির কাছে আমি এতটাও গুরুত্বপূর্ণ কেউ নই যার ফলে তার জ্বর হবে, বরং সে আমাকে যথেষ্ট অবহেলা করে। তাকে ওষুধ খাওয়াও। কলটা কেটে দিল অনুভব। আমিরার মন খারাপ হয়ে গেল। প্রথমত অনুভব না বলে কল কেটে দেওয়ায়, দ্বিতীয়ত অনুভবের অনেক কথাই সে বুঝতে পারেনি। সায়রার অসুস্থতার কথা শুনে কল না করে থাকতে পারল না অনুভব। তার হৃদয়ে দংশন হয়েছে, সেখান থেকে লাল তরল নেমে যাচ্ছে। ও চোখ বন্ধ করে নিজের শ্বাসের গতি ঠিক করলো, কল করলো। তবে প্রথমবারই কলটা রিসিভ হলো না। দ্বিতীয়বারে কল রিসিভ হওয়ায় অনুভবের ইচ্ছে হলো কিছু কথা শোনাবে, তবে কান্নায় ভেঙে যাওয়া কণ্ঠটা শুনতে পেয়ে কিছু বলতে পারল না। সায়রা ভাঙা কণ্ঠে নাক টেনে শুধালো, কল কেন করেছো? অনুভব জবাবহীন। জবাব না পেয়ে আরও একবার নাক টানল সায়রা। বারবার নাকে পানি এসে জমছে। কি এক বেদনা। সময় কিন্তু যাচ্ছে অনুভব, তুমি কল করেছো, 1 মিনিট হতে চললো, আবার 200 টাকার চার্জ করে না বসো। এবার অনুভবের হাসি পেল। ও নিজের হাসি আটকে বলল, না, চার্জ করবো না। আমি 200 টাকা চার্জ করা যেভাবে কান্নাকাটি করে জ্বর বাঁধিয়েছে। শেষ কথায় সায়রার সমস্ত শরীর কেঁপে উঠল। ও তড়িঘড়ি করে শুধালো, তুমি কিভাবে জানলে আমার জ্বর হয়েছে? স্মিত হেসে অনুভব বলল, ঘৃণার পরিমাণ বেশি, তাই দৈবক্রমে জেনে গিয়েছে। ছেলেটা সব কথাই যেন ঘৃণা টানে। সায়রার কি যে খারাপ লাগলো। অনুভব এবার কণ্ঠটা গুমট করে বলল, দ্রুত ওষুধ খাও, শেষ আমাকে ফাঁসিয়ে না দাও। সায়রাও কম নয়, সেও সুন্দর করে জবাব দিতে জানে, তাই তো রস মিশিয়ে বলল, খাবো না, বরং তোমাকে ফাঁসিয়ে দিব, জেল হবে তোমার, আমাকে ঘৃণা করার অপরাধে। মেয়েটার শেষ কথার সাথে অনুভব তাল মিলিয়ে বলল, যদি তুমি সঙ্গে থাকো সুখী, রাখো হৃদয়ে গভীরে, যাবজ্জীবনের সুখ হবে না আমার এই হৃদয় মাঝারে। জাফরিন ভীষণ রেগে গিয়েছে। মাহিমকে সে বোঝাতে পারছে না এটা সম্ভব নয়, অথচ মাহিম তাকে ছাড়ছে না। এই যে যেমন একটু আগেই তার হাত স্পর্শ করছে। ছেলেটার এহেন আচরণে ও রাগ পৌঁছে গেল সপ্তম আকাশে। চেঁচিয়ে উঠল, তোমাকে নিষেধ করলাম মাহিম, আমায় স্পর্শ করবে না। আহত দৃষ্টিতে তাকালো মাহিম। তার কোনো বাজে উদ্দেশ্য নেই, শুধুমাত্র মেয়েটার হাত সারা জীবনের জন্য চায়। সরি, আর হবে না। তবে তুমি আমায় কেন ইগনোর করছো? সেটা তোমার বোঝা উচিত, আমি তোমায় পছন্দ করি না। অথচ আমার মনে হয় তুমি পছন্দ করবে। ফিউচারের কথা চিন্তা করা বন্ধ করো, এসব কেবল স্বপ্ন। যদি বাস্তব হয়? জোর করতে চাও? না, ভালোবাসতে চাই অনেক বেশি।
মাহিমের মুখ থেকে ভালোবাসার কথাটা দারুণ শোনায়। জাফরিন করুণ চোখে তাকায়। প্লিজ এভাবে জ্বালিও না, আমি মাত্র কটা দিন থাকবো এখানে। এই কথা বলো না প্লিজ, আমার হৃদয় যন্ত্রণা হয়। তোমাকে যদি হৃদয়টা দেখাতে পারতাম তবে বিশ্বাস করো কেঁপে উঠতে তুমিও। বুকের বাপাশে দেখিয়ে কথাটা বলল মাহিম। ছেলেটার মুখ আধারে মিশে গিয়েছে। জাফরিন ফোঁস করে দম ফেলে, তার মাথা কাজ করে না। কে জানে হয় কি হয় ভবিষ্যতে। জ্যোতির বাবা বাড়ি থেকে দাওয়াত এসেছে। ওর বড় ভাই জুহাদের আবার সন্তান হয়েছে। অনেকদিন ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, তাই এবার বেশ কিছুদিন থাকবে বলে ঠিক করেছে। এদিকে সাইরাও ব্যস্ত, মেয়েটার সময় হচ্ছে না। ও যখন টিউশনি করিয়ে ফিরল তখন সবাই বসার ঘরে বসে আছে, চা পান চলছে। সাইরাকে দেখে বলল,